গাছের পটিং মিডিয়াতে রাইস হাস্ক বা রাইস হাল ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত বা এর কোনো ক্ষতিকারক প্রভাব রয়েছে কিনা এই বিষয়ে অনেকেই তাদের আগ্রহ প্রকাশ করেছেন। আজকে সেই আগ্রহ নিরসনে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ধানের চিটে বা রাইস হাস্কের ব্যবহার পটিং মিডিয়া হিসাবে কতটা গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো কিছুটা জেনে বা না জেনেই বিভিন্ন জায়গা থেকে দেখে বা শুনে এর ব্যবহার করছেন এবং কেউ কেউ সুফল পাচ্ছেন এবং কারো কারো হয়ে যাচ্ছে ক্ষতি। তবে এর পরিমিত ব্যবহার এবং নির্দিষ্ট রেশিওতে ব্যবহার করলে কিন্তু এর থেকে আমরা বিভিন্ন সুবিধা পেতে পারি। তবে অজ্ঞানতার বশে অতিরিক্ত ব্যবহার কিন্তু গাছের বিরাট ক্ষতি ডেকে আনতে পারে। সেজন্যে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পটিং মিডিয়াতে রাইস হাস্কও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। রাইস হাস্কে রয়েছে অত্যাধিক পরিমাণে অর্গানিক কার্বন এবং নাইট্রোজেন, যেটা গাছের বৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় দুটি মুখ্য উপাদান। এছাড়াও যদি আমরা এনপিকের রেশিও বিচার করি তাহলেও এখানে দেখা গেছে 4:1:2, প্রায় এই অনুপাতে কিন্তু এখানে এনপিকে বা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম অবস্থান করছে। এর ফলে একটা পুষ্টি উপাদান কিন্তু এতে ইনস্ট্যান্ট রয়েছে। শুধুমাত্র একটা কোকোপিটের মতো মিডিয়া হিসাবে একে কিন্তু কনসিডার করা যায় না। তাছাড়া এতে রয়েছে সিলিকা এবং লিগনিন। এই দুটো উপাদান থাকার কারণে রাইস হাস্ক সহজে ডিকম্পোজ হয় না বা ডিকম্পোজ হতে অনেকটা সময় নেয়। এই দীর্ঘ সময়ব্যাপী এটি মিডিয়াকে অ্যাসিডিটি প্রদান করে। অতিমাত্রায় রাইস হাস্ক ব্যবহার করলে যে সমস্যাটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে এটি ডিকম্পোজ হতে অনেক সময় নেয়। এর ফলে অতিমাত্রায় রাইস হাস্ক যদি মিডিয়াতে থাকে তাহলে ডিকম্পোজিশনের মিডিল পর্যায় বা মধ্যম অবস্থায় যখন অল্প ডিকম্পোজ বা সেমি ডিকম্পোজড অবস্থায় রয়েছে তখন এটি একটা সগি মিডিয়া তৈরি করে, অর্থাৎ একটা প্যাচ পেচে একটা মিডিয়া তৈরি করে যেখানে সহজে মাটিটা শুষ্ক হয় না। এর ফলে কি হয়, শিকড়ের ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং দেখা যায় যে শিকড় ড্যামেজ হয়ে যায় বিশেষত যখন প্রচুর বৃষ্টিপাত হয়। কারণ আমাদের ক্লাইমেটে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয় এবং যখন নিম্নচাপের বৃষ্টি হয় তখন একটানা 3-4 দিন কন্টিনিউয়াস বৃষ্টি হতে থাকে। সেই সময় কিন্তু যদি এই মিডিল পজিশানে থাকে এর ডিকম্পোজিশন রাইস হাস্কের, তখন কিন্তু রুট ড্যামেজ হওয়ার বিরাট সম্ভাবনা থাকে। তবে এটিকে এড়ানো সম্ভব এবং এর সুফল নেওয়া সম্ভব। আজকে আমি আমার এক্সপেরিমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, যেভাবে আমি এর বিভিন্ন রেশিওতে ব্যবহার করে বিভিন্ন গাছের ওপর সুফল পেয়েছি। প্রথমেই বলি, যত পুরনো রাইস হাস্ক হবে কমপক্ষে 1 থেকে 1.5 বছরের পুরনো রাইস হাস্ক কিন্তু সব থেকে ভালো। তা না হলে নতুন রাইস হাস্ক মিডিয়ার সাথে মেশালে সেটা থেকে ছোট ছোট চারা ধান গাছ উঠে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। সেই কারণে মিডিয়া কিন্তু নষ্ট হয়ে যায়। সেজন্য চেষ্টা করতে হবে পুরনো রাইস হাস্ক ব্যবহার করার জন্যে। কমপক্ষে 1 বছরের পুরনো রাইস হাস্ক ব্যবহার করতে হবে। যেগুলো এরকম পচে যাবে সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। তাছাড়া রাইস হাস্কের আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, সেটা হলো এই রাইস হাস্ককে আংশিক পুড়িয়ে এটাকে কার্বোনেটেড ফর্মে নিয়ে যাওয়া হয় এবং এর ফলে কি হয়, এর অর্গানিক কার্বনের কন্টেন্টটা অনেক বেড়ে যায়, যা গাছের একটা মুখ্য বৃদ্ধি উপাদান। এছাড়া গোলাপ, রজনীগন্ধা, জবা এই সমস্ত ক্ষেত্রে আমরা 40% রাইস হাস্ক, 20% বালি, 20% ভার্মিকম্পোস্ট এবং 20% যে কোনো সয়েল মিডিয়া ব্যবহার করে মিডিয়া তৈরি করতে পারি। তবে মনে রাখতে হবে যে এই সয়েল মিডিয়া কিন্তু বর্ষার আগে প্রিপেয়ার করব না। বর্ষার অন্তত
4 মাস আগে প্রিপেয়ার করে আমরা গাছকে রোপণ করব, যাতে করে এই রাইস হাস্কটা কিন্তু একদম মিডিল পজিশানে না পড়ে যায় ডিকম্পোজিশনের, যখন বর্ষাকাল শুরু হচ্ছে। যদি বর্ষা আসার প্রাদুর্ভাব হয় তবে এটাকে কমিয়ে 30%-এ আমাদের নিয়ে আসতে হবে। আমরা এর সুফলটা ব্যবহার করব আমাদের কালচারে, তবে এর যে ক্ষতিকারক প্রভাবটা রয়েছে সেটাকে আমরা অ্যাভয়েড করব এরকম সঠিক প্রপোর্শনে মিডিয়া প্রস্তুত করে। রাইস হাস্কের এই পরিমিত ব্যবহার মাটির উর্বরতা যেমন বৃদ্ধি করায়, সঙ্গে সঙ্গে এর মধ্যে বায়ু সঞ্চালনও বাড়ায় এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু মাটির অ্যাসিডিটি মেনটেন হয় খুব সুন্দরভাবে, যা গাছের ফ্লাওয়ারিং এবং গাছের পুষ্টি উপাদান মাটি থেকে সংগ্রহ করতে অনেক সুবিধা হয় এবং তার ফলস্বরূপ গাছ খুব স্বাস্থ্য উজ্জ্বল হয়ে ওঠে এবং দারুণ ফ্লাওয়ার প্রডিউস করে। আশা করি রাইস হাস্ক সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।